জি, যেখান থেকে বলতে ইচ্ছে করে একেবারে ছোটবেলা থেকেই শুনি। জি ভাইয়া, আমি যখন বুঝতে শিখি তখন আমার 4 বছর বয়স। আচ্ছা। তখন আমার মা, আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আচ্ছা, আমার আব্বা যুদ্ধের সময় কোপ খেয়ে ব্রেনটে সমস্যা হয়ে যায়। এটা কি সমস্যা, মুক্তিযোদ্ধা ছিলেন উনি? উনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ওনার যে ডকুমেন্টস, উনি যে ব্রাঞ্চে কাজ করছে বা ওনার যে টোকেন ছিল, নম্বর ছিল, এগুলো আমার বড় চাচারা সব আত্মসাৎ করে নিছে কাগজপত্রের সাথে। যাই হোক, ওগুলোর আমাদের দরকার নেই। বাট আমার আব্বা কোপ খেয়ে পাগল হয়ে যায়। আমার আম্মা 4টা ছেলে মেয়ে নিয়ে, সে একটা মহিলা মানুষ, জীবনের সাথে যুদ্ধ করতেছে। এমনও দিন গেছে যে সারা রাত পানি গরম দিছে, আমাদের বলছে ভাত হচ্ছে, আমরা ঘুমায় গেছি, মাগার খাবার পাইনি, ঘুমায় গেছি। মা ভোরবেলা উঠে যায়, পরের বাড়ি যায়, খেতা কাপড় শাড়ি টাড়ি ধুয়ে দিয়ে আইসে আমাদের কিছু খুদ আইনে ফুটায় দিল সামনে, আমরা খাইলাম। খুদ সিদ্ধ যেটাকে বলে। হ্যাঁ, জি। অথচ আমার চাচারা পাশে, আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছিল, আমরা আলিম জুট মিল, ক্রিসেন জুট মিলের পার্টস তৈরি করতাম আমার। আচ্ছা। তো সেই মেশিনগুলো আত্মসাৎ করে নেয়। আমার আব্বা যে একটা মিস্ত্রি ছিল, তাকে খালি পরিশ্রম করাইতো, আমাদের রেশন দিত। বাট সেই রেশনটাও বন্ধ করে দিছে, হ্যাঁ, কিছুদিন পরে চাষিদের পরামর্শের কারণে। আচ্ছা। তখন আমার মা বলতেছে যে এইভাবেতে কিভাবে জীবনযাপন করি। তখন আমার মা শাড়ি বিক্রি করা শুরু করলো। আচ্ছা, তখন বয়স কত আপনার? তখন আমার বয়স মোটামুটি 4 বছর। হ্যাঁ, এগুলো আমি মনে করেন ছোটোবেলার থেকে খুব আল্লাহ আমাকে স্মরণশক্তি দিছে, যে আমি সেই ছোটোবেলার কথা আজও আমার চোখে ভাসে এবং আমার স্মরণ আছে। তো আমাদের যখন ওই জায়গার থেকে যে বাড়িটায় থাকি, ওই বাড়িটা বিক্রি করে তারা ওই শহরে চলে আসবে। তো আমার মা বলতেছে যে আমার স্বামী পাগল, আমার 4টা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথায় যাব। মাজায় কাপড় দিয়ে দাঁড়াইছে, এলাকার লোকজন বলল তাই ঠিক আছে, ওই পাশে ফ্লোরে একই দাগের জমি, আমার পুরন বাড়ি 52 দাগে, আমাদের 48 দাগে 364 জমি কিনে দিল, 3 শতক 64 পয়েন্ট। আপনার বাবা তখন কোথায়? আমার বাবা তখন আমাদের সাথেই। আচ্ছা। হ্যাঁ, তখন জমিটা কে কিনে দিল আপনাদেরকে? আমাদেরকে আমার চাচারাই কিনে দিল, 25,000 টাকা দিয়ে 364 সম্পত্তি কিনে দিল। এই জমিটা যার ছিল, সে মেয়ে মার অংশের থেকে 5 শতক প্রাপ্ত, তার থেকে দখল অবস্থায় 364 কবলা বনিয়ে দেয়, আমাদের কাছে বিক্রি করে। এই 364 আমরা 96 সাল পর্যন্ত খাইছি। 86 সালে কিনছি, 96 সাল পর্যন্ত আমরা এই 364 পরে বসবাস করতেছি। 3টা রুম, 2টা নারকেল গাছ, এই সহকারে আমাদের এসকেস করা, চৌহদ্দি দেওয়া, 85 86 আমার দলিল। 46 দাগ বিক্রি হয়েছে 74 সালে, আমাদের দাগ 48, তাহলে 46 আর 48 বিক্রি হয়ে গেছে, 47 দাগে আছে 2 শতক। এই 2 শতক 87 সালে আমরা কিনছি বোনের অংশ ভাইয়ের কাছ থেকে, এই 2 শতক জমি ক্রয় করে। এখন আমাদের মনে করেন ওই জায়গার পরে সে জোর করে অবৈধ কাগজ প্রস্তুত করে, 143 ধারায় ভুয়া মিউটেশন করে, ইনভেগেশন ছাড়া 17 লাখ টাকা ব্যাংকের থেকে লোন নেয়, কেডিএর অবৈধ প্ল্যান। আমার আম্মা খুব কান্দাকাটি করে, থানায় কোর্টে ইঞ্জেকশন জারি করা, সত্যের মামলা করছে আমার আম্মা। কানতেছে, অ্যাডভোকেট ডাক দিয়ে নিয়ে চাচ্ছে আপনার আমি ন্যায় পাওয়া দিব। তো আমার মা এখন ওই জমির ভিতরে ঢুকে গেল। এখন আমাদের খাওয়া দাওয়ায়ও কষ্ট, শাক টোকায়, ওই শাড়ি বিক্রি করে। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 96 সাল। তখন আমার যথেষ্ট পরিমাণ। লেখাপড়া করেন ওই সময়টাতে? না, না, আমি ক্লাস 5 পর্যন্ত, হ্যাঁ ওই সময়টায় আমি লেখাপড়া করি, ক্লাস 4-এ পড়ি। 4-এ পড়েন? জি জি জি। তখন আমার এই 97 সালে, উনি 96 সালে অবৈধ কাগজ প্রস্তুত করে 97 সালে ঘরবাড়ি ভেঙে চুরে দখল করে নেয়, 3তলা বিল্ডিং উঠানোর পরে এখন আমার মা তো ওই মামলায় মুগ্ধ হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার জোটে না, রান্নাও ঠিক মতন হয় না। ওই কোর্টে যায় 200 দিয়ে আসে, 300 দিয়ে আসে, 500 দিয়ে আসে। এখন সিনিয়র সহকারী জজ আংশিক 2 শতক ডিগ্রি দিছে, যেহেতু আমি যে 2 শতক দখলে আছি সেই 2 শতকের ডিগ্রি দিছে, আর বাকি 164 আমার বাটোয়ারা মামলা করে নিতে বলছিল। এখন মা আমার বড় বোনকে সাতক্ষীরা বিয়ে দিয়েছে। আমার বড় ভাই সে সাতক্ষীরায় থাকে। হ্যাঁ, আমি কানতে কানতে চলে যাই কোথায়, খুলনা ভার্সিটি
ওখানে আমার খালাদের একটা ঘের আছে, ওই ঘেরে বসে কাঁদতেছি। তো খানজান আলী হলে এক ছাত্র আছে, উনি ওইখানে পড়াশোনা করে। হুম তো উনি আমাকে বলল কি যে তুমি ওইখানে কি করো, কান্দো কেন? হুম তো আমার চেহারা ছবি খুব নাইস ছিল তখন, হুম আমাকে উনি পছন্দ করে আমাকে ওনার সাথে রাখছে। তো আমি ওনার সাথে খুলনা ভার্সিটিতে 4 বছর ছিলাম। তো বলে কি যে করতেন আপনি ওখানে? আমি ওনার খেজমত করতাম, ওনার কাপড় চোপড় ধোয়া, ওনার নাস্তা এনে দেওয়া, মানে 24 ঘন্টা ওনাকে আমি সার্ভিস দিতাম। হুম তো ওখান থেকে উনি পড়ালেখা শেষ করলো। উনি আমাকে বলল যে তোমার আসলে কি উদ্দেশ্য? আমি কই দেখেন, আমি আমার মাকে কথা দিছিলাম যে আমি বড় হয়ে তোমাকে ন্যায় পাওয়াই দেবো যদি তোমার ডকুমেন্টস ঠিক থাকে। হুম তো আমাকে উনি বলল ঠিক আছে, আমিও তোমাকে সহযোগিতা করব। পরে ওনার সাথে আমি ঢাকা বুয়েটে আসি, ওখানে 2 বছর ওনার খেদমত করি। আপনার বাড়িতে কি করতেন আপনি ওই সময়টাতে? বাড়িতে এই যে খেদমত করতেছেন, টাকা পয়সা কিছু পাঠাইতেন? জি, আমার আম্মাকে আপনি কি বড় ছেলে সবার? না, আমি সবার ছোট। সবার ছোট? কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। বাকি ভাই বোনগুলো কি করতেছে? বড় ভাই সে কাঁচামালের ব্যবসা করে, ওনার হলো হার্টের সমস্যা। আচ্ছা। হ্যাঁ, আর বড় বোন বিয়ে দিয়ে দিছি। ছোট বোনটার গলায় হলো গিয়া একটা টিউমার হয়েছিল। আচ্ছা। আমি খুলনা 250 বেডের থেকে ডাক্তার দেখায় ওকে ঢাকা পাঠাইছি। আমার বোনাইটা আপনাদের বাড়ি তো খুলনাতেই? জি। আচ্ছা। হ্যাঁ, আমার দুলাভাই ঢাকাতে থাকতো, কাজ করতো, আমার বোনকে নিয়ে আসছে। আসার পরে একদিনকেরা খুব ঝগড়া হয়, তো ওই ব্যথা জায়গায় মনে করেন চাপ দিয়ে ধরলে উনি মারা যায়। আমার বোন মারা যাওয়ার পরে তারে পিকআপে করে খুলনায় নিয়ে আসে। এবার আমার তালই হচ্ছে লোকে বোনের লাশের পাশে সারা রাত বসে রয়েছে, সেটাকে কাউরে দেখতেও দেয় না, হ্যাঁ, এবং পোস্টমর্টমও করতে দিবে না। তো আমি আমার আম্মাকে বললাম যে আসলে আমার বোনরে তো আমি 1 মাস আগে ট্রিটমেন্ট করে দিলাম, হ্যাঁ, ডাক্তার আশ্বাস দিল যে 1 মাস ওষুধ খেয়ে কী ফলাফল হয় তারপরে আমরা অপারেশন করব। হঠাৎ করে মারা গেল। তো বেশ ভালো কথা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মা বলতেছে এসে আমার মেয়েরে ফাড়বে চিরবে, এসবের দরকার নেই বাবা, ওর বিচার আল্লাহ করবে। যাক, আল্লাহর পরে ভরসা রেখা, হ্যাঁ, মাটি টাটি দিলাম। তার 1 সপ্তাহ পরে বোনাই আর একটা মেয়েকে বিয়ে করছে। এখন সে ঘরে যে আমার একটা ভাগ্নে আছে, এই ভাগ্নে এখন বর্তমানে বিয়ে করে আমার মার সাথেই থাকে। আমার মাকে একটা বারান্দায় শোয়ায় রাখছে, আর সে ভাগ্না আর ভাগ্নার বউ। ওকে, আপনি যেখানটা ছিলেন, আপনি বলছিলেন যে আপনি তখন ইউনিভার্সিটিতে কাজ করেন? হ্যাঁ, তারপর? জি, আমি ইউনিভার্সিটিতে যখন কাজ করি তখন আমাকে ওই স্যার খুব আশ্বাস দিছিল যে উনি কি স্যার ছিল না স্টুডেন্ট ছিল? তখন স্টুডেন্ট ছিল। আচ্ছা। বাট যখন উনি পড়ালেখা শেষ করে ফেললো, মাস্টার্স কমপ্লিট করলো, উনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হলো, হ্যাঁ, উনি নিজেই একটা কোম্পানি খুলে। তো আপনি এই সারা ইউনিভার্সিটি লাইফ তার সঙ্গে ছিলেন, তার খেদমত করছেন? জি, এবং কোম্পানি খোলায় 16 বছর চাকরি করছি ইঞ্জিনিয়ারিং ফার্মে। আমি মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, কুষ্টিয়া পৌরসভার মাস্টার প্ল্যান করছি আগামী 20 বছরের পরিকল্পনা, উন্নয়ন অধিদপ্তর বোর্ডের ডিজিটাল মডেল কুষ্টিয়া, ডিজিটাল মডেল ভোলা। জি, ওনার যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগুলো ছিল তাদের খেজমত করা, রোড সার্ভে করা, মোবাইল সার্ভে করা, ড্রোন ফ্লাই করা, এগুলো সবই আমি মোটামুটি কিছুটা শিখছি তাদের সাথে থেকে, যদিও আইমিং মূর্খ, বাট কমার্শিয়াল আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তবে আমার একটা বিশ্বাস ছিল যে আমার আম্মা মোড়লগঞ্জ শাড়ি বিক্রি করতে গেছে, হ্যাঁ, এক দেশের থেকে আরেক দেশে, আমি কোলের পরে এই সমান পেরি কাদার ভিতর ডাইবে গেছে, তো উঠতে পারে না, আমাকে কোলের থেকে থয়েও না, আধা ঘন্টা ওই পেরি কাদার ভিতরে আমাকে নিয়ে দাঁড়ায় রইছে। তো আমার বুকটা ফাইটে যাচ্ছে যে মা আমাকে ছাড়ো তুমি। কয় না বাবা, তোমার গায়ে কাদা লাগবে। তো সেই মার জন্য যদি আমি কিছু না করতে পারি তাহলে আমার এই জীবনটা রাখার চাইতে না রাখাই বেটার আমি মনে করি। তো আমি চিন্তা করলাম যে আমার আপ টু ডেট ডকুমেন্টস আছে, আমি দখলে আছি, বাট ওনাকে আমি বহুত রিকোয়েস্ট করছি যে দেখেন আপনি মনিব, আপনি যদি বলেন যে মনে আমাকে এটা এনে দে, আমি দৌড় দিয়ে এনে দিতে বাধ্য। আপনার সাথে কেন মামলা করব? আপনি দেখেন 2 সাইড বেচা কেনার পরে আছে 2 শতক, আপনি 4 শতকের কাগজ বানাইলে পাবেন না, কারণ ফিজিক্যাল থাকা লাগবে। হ্যাঁ, আপনি আমাদের পরে জুলুম করেন না। পরে উনি 143 দ্বারা যখন ভুয়া মিউটেশন করে তখন আমি 150 দ্বারা 150 রেকর্ড সংশোধনী মামলা করি। তখন এসিল্যান্ড কমান্ড করে সার্ভেয়ারে যে যায় সরজমিন মাপেন,
সে মাইপে আমাকে স্কেচ করে দেয় না, নায়ব রিপোর্ট দেয় না। তাহলে আমি তো সব জায়গায় খরচ দিছি, তাহলে আপনারা গেলেন স্পটে, হ্যাঁ আপনারা কাজ করলেন, অথচ আমাকে রিপোর্ট দিচ্ছেন না, তাহলে আমি রায় নেব কীভাবেতে? তখন সার্ভেয়ার ওই উনাকে বলে যে ওর সাথে একটা রিকোজিশন করেন। তো উনি রিকোজিশন কি করলো, পরের দিন আমারই এলাকার বড় ভাই তাকে দিয়ে আমাকে জানে মেরে ফেলানোর চেষ্টা করে। তো মাথার পরে হাতুড়ি দিয়ে বাড়ি মারে, তো আমি ওইটা ঠেকাতে যাই, আমার এই হাতটা ভেঙে যায়। প্লাস এর আগেও একবার আমাকে ধরে নিয়ে গেছিল পাইকগাছা কয়রা ডাকাতরা, এই যে পার রক কেটে দিছে, মানে আমি ঠেলা দিছি, রকটা কাটতে পারিনি, বাট চাপাটির কোপটা রাইখে গেছে। আমি নদীর ভিতরে লাফ দিছি, নাক চার হাত পাও ছেড়ে দিয়ে ভাসতে ভাসতে, মনে করেন এরকম 7-8 মাইল পথ ভাসতে ভাসতে গেছি। তারপরে উঠা আমি দৌড়াইতে দৌড়াইতে মেন রোড পাইছি। আর এই জমিটা কোথায়? জমিটা খুলনা। মানে কি এটা কি প্রপার জমি, শহরের জমি? জি জি। এই জমির দাম কত? 1 শতক সম্পত্তির দাম 15 লাখ টাকা। ওনার ভিতরে গেছে আমার 1 শতক 56 পয়েন্ট, ভূমি অফিস মাইপে দিছে। এই 1 শতক 56 পয়েন্ট নিয়ে ঝামেলা নাকি পুরো জমিটা নিয়ে ঝামেলা? এখানে আমার 3টা ফ্লোট আছে, যেমন 48, 49, 50 3 দাগে আমার মার নামে রেজিস্ট্রি পাওয়ার রয়েছে 2 শতক। 21 সাল পর্যন্ত খাজনা দেওয়া, ভূমি অফিস মাইপে দিছে। 1 শতক 8 পয়েন্ট আমার দখলে, 92 পয়েন্টের পরে 2 রুম উঠাই রাখছে। হ্যাঁ, ওনার কাগজে আছে 5 শতক, উনি 6 শতক গিরে বসে রয়েছে। ইনার লোকে আছে 2 শতক, উনি 3 তলা বিল্ডিং উঠাই রাখছে 364। ওনার দলিলে আছে 4, ফিজিক্যাল আছে 356, RSA আছে 364। উনি বসে আছে 23,247 দাগে, ওনার পর্সায় আছে 23,255। কোনোটার সাথে কোনোটা মিল নেই। আমি মূল মালিকের দলিল হচ্ছে 1934 সালে, 30 শতক জমি, 60টা ফ্লোট, 46 দিয়ে শুরু হয়েছে, 52তে শেষ হয়েছে। আমার কাছে আপ টু ডেট ডকুমেন্টস এবং CSSA RS 3টা ম্যাপ, এবং সারা বাংলাদেশে আমি লিখিত দরখাস্ত দিছি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভূমি রেকর্ড অফিস, DC সাহেব, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশন, থানা, র্যাব, দুর্নীতি দমন কমিশন, মানব অধিকার, পুলিশ হেডকোয়ার্টার, সব জায়গায় আমি দরখাস্ত দিছি, রিসিট কপি আছে, বাট আমাকে কেউ কোনো সাড়া দেয়নি। আচ্ছা না, আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে এই জমিটা যখন আপনারা কিনলেন, জি, তখন কি আপনাদের দখলেই ছিল জমি? জি জি জি, আমরা 10 বছর বসবাস করছি। আপনাদের দখল থেকে ওদের কাছে গেল কিভাবে? ওই যে কবলা বনিয়াদে আমরা কিনছি, কিন্তু আমাদের 3000 টাকার জন্য মিউটেশনটা, রেকর্ডটা যেটা মিউটেশন বলা হয়, ওইটা আর কি আমরা করতে পারি নাই। ওই সময় আমাদের কাছে টাকা ছিল না, এবং আমার চাচারা ওই 3000 টাকার ভয়তে ওইটা আমাদের করে দেয়নি। উনি এই মোল্লাহাটের থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছে খুলনায়। উনি একটা চেয়ারের লোন পায়, একজন অফিসার, বাট উনি কিনছে 2 শতক। এখন ওনার এখানে যদি বিল্ডিং করতে হয়, লোন পাস করাইতে হলে, তাহলে 364 লাগবে। 3.5 শতকের নিচে KDA প্ল্যানও দেয় না, ব্যাংক লোনও দেয় না। তো উনি আপনাদের জমি থেকে দেখাই দিছে? হ্যাঁ, এটা ইনভেগেশন ছাড়া 17 লাখ টাকা লোন নিছে। KDA অবৈধ প্ল্যান, আমি KDA-তে কমপ্লেনও দিই। সে বলে যে তুমি ওই আংশের সত্যের মামলার আংশিক ডিগ্রি স্টে দিয়ে আসেন। তা আমি বলি যে এখানে কোর্টের সাবজেক্ট আসবে না, এখানে সে দুর্নীতি করছে, আপনারা এটা ফলো করবেন। আপনারা ইনভেগেশন ছাড়া কীভাবে আপনি আমার জমির পরে তাকে প্ল্যান দিলেন? আপনারা কীভাবে ইনভেগেশন ছাড়া আমার জমির পরে লোন দিলেন? আপনারা ইনকোয়ারি করছেন? আমার এটা যখন দলিল হয়েছে 23,248 দাগে, তখন এটা 74 হয়েছে, পরপর এসকেস হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি কেন এই এসকেসের ভিতর ঢুকতেছেন? আমার RS ম্যাপের থেকে কাইটা নিচে একদম স্পষ্ট চায় রয়েছে। আমি আইনকে শ্রদ্ধা করি, আইন সবার ঊর্ধ্বে, আইন আমরা মানতে বাধ্য। আপনাকে এরকম অত্যাচার করলো কারা তাইলে? এই যারা আমার জমিটা খাচ্ছে, তারা আমার সাথে ব্রেনটেও পারে না, আমার ডকুমেন্টসের সাথেও পারে না, যার কারণে চিন্তা করছে যে বাইসে থাকলে আমরা এই কোটি টাকার সম্পত্তি হারাবো, আমার এই 3 তলা বিল্ডিং থাকবে না, আমার ইজ্জত থাকবে না, আমার মান সম্মান থাকবে না। তা এর কারণে আমি, আমার ওয়াইফ থাকে শ্বশুরবাড়ি 10 বছর ধরে, ছোট ছেলে নিয়ে, বড় ছেলে ক্লাস 9 পর্যন্ত পড়ে, আমি আমার এই স্যারের কাছেই দিছিলাম এই 2.5 বছর। এই 2.5 বছর উনি যখন ওনার কাছে যখন দেই, তখন আমি বলছি যে ভাইয়া, আপনি তো আমার 8,000 টাকা স্যালারি দিয়ে দিনরাত 24 ঘন্টা সার্ভিস নিছেন, বাট আমার ছেলেকে দিচ্ছি, আমি আপনাকে লাইক করি, যার কারণে আপনি ছোটোবেলার থেকে আপনার সাথে, বা আমার ছেলের ভিতরে আপনার প্রতি যে ভালোবাসাটা ঢুকাইছি, সেইটা আপনি ধরে রাখবেন। হ্যাঁ, তো উনি 8,000 টাকা বেতন দিতে চাইছে ওকে স্যালারি,
আমি সেটাই মাইনে নিছি। তারপর বলছে যে আমি বলছি যে ছেলের ভবিষ্যতের জন্য আমার 1 টাকাও চাই না, ছেলেটা পড়ালেখা শিখাইতে পারলাম না অর্থর অভাবে, তো আপনি স্যার এর ভবিষ্যতের জন্য 2,000 টাকা আপনি ডাইনে থুয়ে ওকে খাওয়াবেন, কি খাওয়াবেন কোথায় রাখবেন এটা আপনার ব্যাপার। তো অফিস টাইম হচ্ছে লোকে 9টা থেকে 5টা। কি করে ও? ওই যে আমি যা করতাম তাই, এই চা পাতিটাতে আগে দেওয়া? হ্যাঁ 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 হ্যাঁ, তার সাথে সাথে থাকা, এই দেশে ওই দেশে তার ব্যাগ টানা, এইগুলোই। হ্যাঁ, এখন ওখানে যাও, তখন ওইখানে যাও। হ্যাঁ, তার ঝাড়বাতির ব্যবসা আছে, তার ডেভেলপ হোম ট্যাক্স, হ্যাঁ ডেভেলপার। তা আমি চেয়ারম্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেই হিসাবে থাকি, বা পিয়ন হিসাবে থাকি। মনে করেন আপনার ছেলেও এই কাজ করে? আমার ছেলেকেও আমি ওইটাই শিখাইছি, তার পাশে রাখছি যে সে একজন। তো আপনাকে যখন এইসব করলো, মানে আপনাকে যে শারীরিকভাবে অত্যাচার করলো, এরপরে আপনি কি করলেন? ওই নদীর মধ্যে ভেসেছিলেন, তারপর? হ্যাঁ, তারপরে আমি উপরে উঠে আসি, আমার করে এক লোক চাচা দেখা আমাকে এইভাবেতে ধইরা তাড়াতাড়ি আমি মনে করেন মেন রোডের সাইডে নিয়ে আসে। তখন আমি ওই চাচার কাছ থেকে ছুটে যাই, কারণ তাকেও আমার বিশ্বাস হচ্ছে না, এরকম একটা অনুভূতি হচ্ছে। কারণ পরনে লুঙ্গি টুঙ্গি কিচ্ছু নেই, কাপড় চোপড় কিচ্ছু নেই, আমি একদম দিগম্বর। হ্যাঁ, তখন আমি কি করি, ট্রাকের সামনে ঝাঁপ দিই। ঝাঁপ দিলে আমাকে বাঁচানোর জন্য হাত জায়গায় আমি ঝাঁপ দিচ্ছি, যে হয় মরবো নাইলে আমাকে নিয়ে যাও। তখন আমাকে নিয়ে ওই ট্রাকওয়ালা গাড়ি থামায় আমাকে উঠাইলো, উঠায় সব বিস্তারিত বললাম, পায়ের রক্ত, উনি গামছা দিয়ে বাঁধলো, বাঁধে একটা বড় মার্কেটের মতন ওইখানে আমাকে সাইড করে আমাকে আগে খাওয়ায়। আমার প্রচণ্ড খিদা লাগছে, তখন আমার ওই উনি কালো ভুনা দিয়ে গরুর মাংস দিয়ে আমাকে উনি পেট ভরে ভাত খাওয়ায়। তারপর? হ্যাঁ, তারপরে ওনারা একটা পুরান লুঙ্গি দেয় আমাকে পিনতে, আমি সেটা পিন্দি। পরে আমার ধোলাইখাল, ঢাকা ধোলাইখালে উনি কন্টিনেন্টালটা ওখানে মাল নামবে, উনি আমারে ওখানে নামাই দিয়ে 200 টাকা দেয়, কয় তুমি এই দিয়ে একটা গেঞ্জি কিনো 100 টাকা দিয়ে, আর 100 টাকা দিয়ে তুমি তোমার গোপন স্থানে চলে যাও, যেভাবে তো হোক। তখন আমি এই আইসে এই ফকিরাপোল ভ্যান গাড়ি চালানো শুরু করি। মানে এলাকা ছেড়ে দিলেন? এলাকা ছেড়ে দিছি। জীবনের ভয়? জীবনের ভয়ে ছাড়িনি, কারণ এখানে ছাড়ছি এই কারণেই যে আমি আমার মাকে কথা দিছি। মা কই তখন? মা তো বাড়িতেই। হ্যাঁ, মার পরে আপনাকে যে মারটা দিল এটা কি আপনার বাড়ি থেকে নিয়ে গিয়ে? বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে সামনে একটা মোড় আছে, এতিমখানার মোড় বলে ওটাকে, ওই এতিমখানার মোড়ে আমাকে নিয়ে প্রথমে। যারা মারছিল এদেরকে চিনতে পারছেন? উনি আমার এলাকারই বড় ভাই, ওনার এর আগের দিন চিংড়ি, গল্লা চিংড়ির মাথা বড় বড় এগুলো কিনে ওনার বাসায় আমি আগুয়ে দিয়ে আসছি। তো উনি আমাকেও খুব ভালো জানে, পরে এসে আমার কাছে মাপ চাইছে যে ভাইয়া তুই আমারে ভুল বুঝিস না, আমারে তো আসলে 50,000 টাকা দিছে আর মদ খাওয়াইছে, আর কাজটা না করলে আমার ক্ষতি করবে। যাই হোক, দুষ্কৃতী তাদের সাথে একটা রিকোজিশন করে আমাকে জানে মাইরা ফেলানোর। আপনি ট্রিটমেন্ট করালেন? পা যে কাটলো? হ্যাঁ, পাও কাটাইছে, এটা ডাক্তার দিয়ে কোনো রকম আমি করছি, কারণ এটা রক্ত কাটে নাই, কিন্তু হাতটা আমার 2 টুকরা হয়ে গেছে। তারপরে কি করলেন? এটা আমি সদর হাসপাতালের থেকে মানে যখন ভেঙে দিছে আমি তখন দৌড় দিয়ে এসে অমনি, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তো গরিবের ছেলে। হ্যাঁ, তো আমি দৌড় দিয়ে এসে তখন এসিল্যান্ডের কাছে গেছি, মেহেদি হাসান নাম। তো উনি আমাকে 1,000 টাকার একটা নোট বাইর করে দিল, দিয়ে বলে যে তুমি শিগগিরই যাই ব্যান্ডেজ করো। তখন আমি এই দৌড় দিয়ে যাই ওখানে গেলে ওখান থেকে আবার আমাকে পাঠায় আবার 1 কিলো দূরে, যে আপনি যে আগে এক্সরে করে আসেন। পরে আমি এক্সরে করে আসলাম, আসার পরে আমার এই পুরো হাতটারে টানলো, টাইনে ধরে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে দিয়ে বললো 40 দিন রাখবা। তা 25 দিনের পরেই দেখের ভিতরে চুলকায়, আমি খুলে ফেলছি। খুলে ফেলার পরে খুলে ফেলার আগে আমার আবার ধরে নিয়ে গেছে, মোটর সাইকেলে বসায় নিয়ে গেছে। আমার বাড়ির পাশেই হচ্ছে লোকে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। ছোট বোনের যে ননদ, সে লোকে খুব ভয়ঙ্কর, সে ছোটোবেলায় আমার একবার গলা চিপে মেরে ফেলাতে গেছিলো। তো উনি হচ্ছে লোকে ওই যে জমিটা খাচ্ছে ওনরা পুরোটাই জাল দলিলের পরে খাচ্ছে। এদের কোনো 1 টুকরো সম্পত্তি নেই, এরা পুরোটাই জাল দলিলের পরে খাচ্ছে। মূল মালিক হচ্ছে লোকে এসএ রেকর্ডের মালিক। আপনি মামলা করার পরে মামলা থেকে কি বলছে?
মামলা থেকে এই যে সিনিয়র সহকারী জজ আংশিক ডিগ্রি দিছে 2 শতকের, বাকি 1/64 বাটোয়ারা করে নিতে বলছে। বাটোয়ারায় যে আমাকে প্রাথমিক ডিগ্রি দিছে, যেহেতু ওখানে এই যে বিবাদী চেঞ্জ করে দেওয়া হয়েছে। 48 দাগের জমি নিয়ে গেছে 47 দাগের মালিক, ওখানে 1 নং বিবাদী বানাইছে 46 দাগের মালিকরে। তাহলে 46 তো আর 47 ডাঙ্গায় 48-এর জমি নিতে যায় না, তাহলে উনি কেন 1 নং বিবাদী হবে? এখানে অ্যাডভোকেট একটা যোগ সাজেশন করছে। পরবর্তীতে যখন অ্যাডভোকেটের কাছে জিজ্ঞেস করতে গেছি, সে আমাকে বলে ওদের টাকা আছে, তোমার টাকা আছে? তা আমি তো টাকার জন্য তো টাকাটা তো পরের সাবজেক্ট আসবে, আমি তো ন্যায়ের জন্য আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন, আমি তো আপনার কাছে সাইদে আসি না। তো আপনি সত্যের মামলায় রাইট যেটা প্রাপ্য সেটাই আপনি লিখলেন, সেটাই করলেন, মূল মালিকরে আপনি 1 নং বিবাদী বানাইলেন। এখানে এসে যে দখল সূত্রে আছে সে হবে 1 নং বিবাদী, আপনি সেখানে পাশের দাগের মালিকরে কেন বানালেন? হোয়াই? হ্যাঁ, আপনার ওখানে বাড়িটারি আছে কিছু? জি, আমি দখলে আছি 2 শতক 8 পয়েন্ট, আমি ছাড়িনি। যেভাবেতে ভেঙে চুরে নিছে ওইভাবেতেই ফেলাই রাখছি। আপনার বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে, আমি 5-এর বইতে একটা ছড়া পড়ছিলাম যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমবাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নাই পাখির বাসা ভেন্ন পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে, বুকে কখান হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, স্পটে গেলে দেখতে পারবেন যে আমার মা একাকী একটা মহিলা, যে চোখে দেখে না, চলতে পারে না, সে কীভাবেতে তার জীবনটা চালাচ্ছে। সে বয়স্ক ভাতার জন্য গেছে, তার বয়স দিয়ে দিয়েছে 40 বছরের কম, অথচ তার 70 বছর বয়স। যারা এগুলো ডিসিপ্লিন পরিচালনা করে তাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত। তোমার বাড়ি আছে না? ওই 2 শতক জমিতে কে থাকে আপনার? আমার আম্মা থাকে আর আমার ভাগনা আর ভাগনা বউ থাকে। হ্যাঁ, আর আপনার তাহলে পাওয়ার কথা জমি কতটুকু? আমার 364 পাওয়ার কথা, ওয়ারিশ সূত্রে আমি 3 শতক 64। 3 শতক 64 পয়েন্ট। এটা হলো বাবা কতটুকু? 2 শতক 8 পয়েন্ট। 2 শতক 8 পয়েন্ট আপনার দখলে নাই কতটুকু? 1 শতক 56 পয়েন্ট। এই 1 শতক 56 পয়েন্টের জন্য আপনি লড়াই করতেছেন? শুধু এই 1 শতক 56 পয়েন্ট না, এর পাশে আমার এর সাথে আরো 2টা প্লট আছে। হ্যাঁ, ওই 2 প্লট কি আপনার নাই? আছে। 1 শতক 8 পয়েন্ট আমার দখলে আছে, ভূমি অফিস মাইপে দিছে। আর ওই 92 পয়েন্টের পরে 2 তলা উঠায় থুয়েছে। আপনি আমাকে জাস্ট বলেন যে আপনার জমি কতটুকু, দখলে নাই কতটুকু? আমার জমি 3 দলিলে 11.5 শতক, আমার দখলে আছে 2 প্লটে 3 শতক 16 পয়েন্ট, একটাই আছে 1 শতক 8 পয়েন্ট দখলে। সর্ব মিলায় কত আছে? সর্ব মিলায় 3 শতক 16 পয়েন্ট আছে দখলে। আর বাকি আপনার বাকিটা 7 শতক বেদখল। জি। তো বেদখল তো প্রথম তো আপনার পুরো জমিটা আপনাদের কাছেই ছিল, তাহলে তো এরা উড়ে এসে জুড়ে বসে নাই, হুট করে উড়ে এসে জুড়ে বসে? হ্যাঁ, হুট করে জুড়ে এসে তখন আপনারা বাধা দেননি কেন? আমরা তো বাধা দিচ্ছি সব সময়। ওই যে ওসি সাহেব বলে যে খায় এসে কয় চাচি আল্লাহর এখন বান্ডিলাটা পকেটে, ইঞ্জেকশন জারি চলে, যেখানে ইঞ্জেকশন জারি করা সেখানে তো নিষেধাজ্ঞা, সেখানে তো কাজ চলার কথা না। সে ভরপুর সে 3 তলা উঠাচ্ছে, তাইলে এখানে তো আমাদের মূল্যায়ন নেই। যেহেতু বাপ পাগল, মা শাক টোকায়, তো আমরা ছোট মানুষ, তখন আমরা কি করতে পারি বলেন? আচ্ছা, তার মানে আপনি যখন অনেক ছোট ছিলেন তখনই এটা? হ্যাঁ, ওই যে 97 সালে উনি। তো এই জন্য আপনার টার্গেট ছিল জীবনে যে যেমনি পারে ফিরাই? জি, আমি আমার মাকে কথা দিছি যে মা আমি তোমাকে ন্যায় পাওয়া দেবো যদি তোমার ডকুমেন্টস ঠিক থাকে। তা আমি দেখি যে আমার আপ টু ডেট ডকুমেন্টস আছে। মেয়ে মার অংশের থেকে 5 শতক প্রাপ্ত, তার থেকে দখল অবস্থায় 364 কবলা বনিয়াদে বিক্রি করে গেছে। এই সম্পত্তি নেওয়ার মতন তো কোনো ম্যান নাই, যেহেতু কেস হয়েছে 14 হয়েছে। আমার দলিল 85-86, আর যে খাচ্ছে তার দলিল 87-96। তাহলে আপনি এত জিনিস বোঝেন, তো বিভিন্ন টার্ম ইউজ করতেছেন, এগুলো কি আপনি এই কোর্ট কাছারি করতে করতে দৌড়াদৌড়ি করতে শিখছেন নাকি? স্যার, আমি শিক্ষিত লোকের সাথে থাকিয়া 6 বছর আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ, কিভাবে মানুষের সাথে চলতে হবে। আমি এই 4 বছর আমি নিজেও জানি না, এই যে নাম জারি, ডিগ্রি জারি, অমুক জারি, তমুক জারি। আমি যখন আমি আমার মার কাছ থেকে কিছু পেপার পাইলাম, তখন এই জমির মূল মালিক থাকে হলো মোংলাপোটে। উনি মোংলাপোটে দারোয়ানির চাকরি করে রিটায়ার্ড হয়েছে। ওইখানে উনি ওই মোংলার নদীর ওই পারে বানিসান্তা, ওইখানে উনি জায়গা কিনে ওইখানে উনি থাকে। ওনার 2 ছেলে, একজন পুলিশ, দুজনই পুলিশ কমিশনারের গাড়ি চালায়, বাট তাদের খোঁজ খবর নেয় না যে ওখানে যে আমার বাপ আছে, আমার মা আছে,
হ্যাঁ, তারা খোঁজ খবর নেয় না। পরে যখন আমার এই জমি যে চাচা আপনি 2 শতক জমি 4 শতক কীভাবে বিক্রি করলেন? কয় বাবা আমি 2 শতক জমি বিক্রি করছি, 30,000 টাকা দেওয়ার কথা। শোনেন, আপনার এই বিষয়গুলো আমি খণ্ড খণ্ডভাবে পাচ্ছি, আমি আসলে খুব ধারাবাহিকভাবে পাচ্ছিও না, সেটা আমি পাবো না, আমি বুঝতেও পারছিলাম, কিন্তু গল্পটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি 4 বছর আদালতে দৌড়াইছি, মোহরি আমাকে কাজ শিখাইছে, মোহরি সাথে বুঝছেন। জি, মোহরি আমারে বলছে যে তুমি এইভাবে তো যদি দৌড়ো কোর্টের ইটটা পর্যন্ত হয়ে থাকে যে কোন সময় ক্লায়েন্ট আসবে আমি টাকা নিব। হ্যাঁ, আসলেই সত্যি কথা। আমার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে সে ভাইজে খায়, সকালবেলা এসে করছে যে খুব স্বাদ হয়েছে ইলিশ মাছটা, একদম পদ্মার ইলিশ, আর আমি রাত্রেবেলা কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে ঘুমাই। হ্যাঁ, এটাও বিষয়, কিন্তু তারপরে আইন পক্ষে থাকা সত্ত্বে আমার মামলা খারিজ হয়ে গেছে। আমি ডাইরেক্ট সাবজজ অনে, যখন আমি ভূমি অফিসে 150 রেকর্ড সংশোধনী মামলা করছি তখন আমাকে এসিল্যান্ড বলছে যে সিনিয়র সহকারী আমাদের উপরে, সে যখন একটা আংশিক ডিগ্রি দিছে আপনি এই ডিগ্রিটা স্টে দিয়ে আসেন। স্টের জন্য আমি সাবজজ অনে যাই, গেলে পরে আমার ওই নথি ঘুরতে থাকে, খালি ডেট হয়। তখন আমি আদালতে ডাইরেক্টলি হাত উঁচু করছি যে হুজুর এই আদালতে আমার কিছু বলার আছে। কয় তুমি কাঠ গড়ে ওঠো, যে হুজুর আমি তো আইনকে শ্রদ্ধা করি, আইন মানতে বাধ্য। হ্যাঁ, আইনের পরে শ্রদ্ধা রেখে আমি আপনার আদালতে মামলা করছি, আমার মামলা নম্বর 103-15, আমি তো এই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কয় ঠিক আছে আমি জানি না, তা আমি একটা দোতরফা সূত্রে শুনানির ডেট পেলাম। জি হুজুর আপনি ন্যায় স্বার্থে মর্জি হোক। হ্যাঁ, তো উনি মানে দুজনের কাছেই আইন চাইছে, মামলাটা চলবে কি চলবে না। এখন বিবাদী 11D 7 অর্ডারে আর্জি খারিজ চাইছে, আমি অর্ডার রুল 2 দিছি যে এক জমির বিষয়ে 2 ডিগ্রি কেন 100 ডিগ্রি হোক, ন্যায় না পেলে ন্যায়ের স্বার্থে আমি আবার মামলা করতে পারি। বাট আইন আমার পক্ষে ছিল, তারপরেও যে কোনো একটা যোগ সাজেশনের মাধ্যমে মামলাটা খারিজ করে দিছে। খারিজ করে দিলে আমি তখন জেলা জজে যাব। এর ভিতরে ভূমি অফিসে যখন আমি যাই বললাম যে এই ঘটনা, আমার তো স্যার মামলাটা খারিজ করে দিছে। কচ্ছে আসলে পয়সাওয়ালা লোকের সাথে পাড়াটা কষ্টকর, সো তুমি ঠিক আছে আমি সার্ভেয়ার নিয়োগ দিচ্ছি, নায়ব নিয়োগ দিচ্ছি, তারা মাইপে আসুক, তারপর দেখি কি করা যায়। তো তারপরের দিন তো হাত ভেঙে দিল, আমি আবার স্টে পিটিশন দিয়ে স্টক করে থুয়ে আসছি। 2014 সালে মিস কেস 8/14 আমি দাখিল করি। 3 মাসে রেকর্ড সংশোধনীয় মামলা 90 দিনে নিষ্পত্তি হয়। আজও পর্যন্ত সেটা নিষ্পত্তি করতে পারি না, তাহলে আমি কীভাবে আমি জমি পাবো? আমার জমি নিছে সরকারি কর্মচারীরা, তারা দুর্নীতি করার কারণে 9/6 বানানোর কারণে সেটেলমেন্ট, যেখানে বর্তমান জরিপ আমার আরএসের পরে উনার নাম বসাইছে, উনার আরএসের পরে আমার নাম বসাইছে। 2 ফ্লোরে জমি হচ্ছে 5.5 শতক, 2 দলিলে হচ্ছে 7.5 শতক। হোয়াই? আর 2 শতক কোথা থেকে বোঝাবেন আপনি? আমার দলিল আগে আমারটা বোঝান, তারপরে যা থাকলে উনি পাবে। দলিলটা কার আগে হইছে? আমারটা আগে 85-86, ওনারটা 87-96। তাহলে আমার 2 দলিলের মালিক আর ওর দলিলের মালিক কি জমির মালিক কি একই? ভাই আর বোন। আমি বোনের অংশ কিনছি, উনি ভাইয়ের অংশ কিনছে। আচ্ছা, ওয়ারিশ কামও আছে, সে মার দলিলও আছে, বাপের দলিলও আছে। 1934 সালের থেকে এই পর্যন্ত যে কয়টা দলিল হয়েছে সব আছে। কে কিনছে আগে? আগে আমরা কিনছি, পরে উনি কিনছে। কত বছর ধরে এই মামলা লড়তেছেন? 2001 সালে থেকে, মানে 98 সালের থেকে মামলা শুরু হয়েছে। 98 সাল থেকে মামলা শুরু হয়েছে। এটা এখন কি অবস্থা? এখন ওই ভূমি অফিসের রায় স্টে পিটিশনে রয়েছে, স্টক করা রয়েছে। আর ওই যে সিনিয়র সহকারী জজ আংশিক 2 শতক ডিগ্রি দিয়ে রাখছে। বাটোরা মামলা যে 164 পাওয়ার কথা ছিল, ওখানে অ্যাডভোকেট দুর্নীতি করার কারণে ওখানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে প্রাথমিক পাইছি। মানে কোন রেজাল্ট কি আসছে নাকি আরো? না কোনো কিছুই পাইনি, সব জায়গায় প্রতারণা। হ্যাঁ, এটা কি শেষ কার্যক্রম নাকি চলতেছে এখনো? এখন এখানে আমাকে হাইকোর্টের একজন ব্যারিস্টার, সে আমাকে পরামর্শ দিল যে তুমি এটা খুলনা জেলা জজ করতে হবে তোমার। হ্যাঁ, আপনি এটা করার প্রিপারেশন নিচ্ছেন? এখন আমি এটা নিব কিভাবে? আমি তো ওখানে গেলেই আমাকে মনে করেন মুরগির ছাড় মতন ধরে মেরে ফেলবে। কেন? হ্যাঁ, কারণ দেখেন ওনাদের অর্থ আছে, ওনাদের ক্ষমতা আছে। কোনো মামলা হয়েছে এই জমি কেন্দ্রিক দৌড়াদৌড়ি করতে গিয়ে? আপনার নামে কোনো মামলা হয়েছে? না, আমার নামে কেন মামলা হবে? আমি তো আসলে ওই ধরনের না, আমি তো দিনমজুরি। ওদের নামে কোনো মামলা করছেন? ওদের নামে মামলা করিনি, কারণ ওখানে আমার মা থাকে, আমি ওখানে জিডি করছি।
জিডির কপি আছে আমার কাছে। আচ্ছা, যেহেতু মামলা করলে এগুলো কিসের আমাকে- কাগজ আপনার যেগুলো নিয়ে আসছেন? এগুলো কোর্টের ডিগ্রি আছে, আমাদের দলিল আছে, বিবাদিত দলিল আছে, তারপরে কোর্টের ডিগ্রি ফিগ্রি সব আছে এখানে। কোর্ট আপনাকে যে রায় দিছে জি, সেই রায়টা কি এক্সিকিউট হয়েছে ওইখানে? কোর্ট যে লাস্ট যে রায়টা দিছে সেটা কি ওইখানে হয়েছে? ওটা সবাই মানতেছে? না এটা তো আমরা কোর্ট লাস্ট কি রায় দিছে আপনাদের? কোর্ট এই যে আপনাকে জমি বুঝাই দিছে নাকি আপনি পান না, নাই? পাইনি আমি। তাহলে কোর্ট ওদের আমি- পক্ষে রায় দিছে? জি জি তো জি। কোর্ট ওদের পক্ষে রায় দিলে তো আপনাকে এটাই মানতে হবে, কিছু করার নাই তো। না কোর্ট তো এটা এখানে তো দুর্নীতি হয়েছে। সেটা তো আপনি আপনার জায়গা থেকে কতটুকু দখল করবে জি এবং এই জমি কেন্দ্রিক জটিলতায় যে আইনি জটিলতা সেটা অনেক বড়। অনেক বড়। 1 শতক জমির জটিলতা নিয়ে 1 বিঘা জমি বিক্রি করে সে 1 শতকের পিছনে সারা জীবন মামলা টানছে, এরকম ঘটনাও আছে। জি জি আছে। ছেলে শুরু করছে না, বাপ শুরু করছে, বাপ শেষ করছে, জি তার ছেলে আসছে, তার ছেলে আসছে, তিন প্রজন্ম ধরে জমির মামলা চলতেছে, জমি কেউ ভোগ করতে পারে না, এরকম ঘটনাও আছে। জি জি হ্যাঁ, আছে। এবং এখান থেকে লাভবান হচ্ছে যারা আলটিমেটলি এই আইন বিচার এগুলো নিয়ে দৌড়দৌড়ি করে। আপনি যেটা বলতেছিলেন যে উকিল থেকে শুরু করে অসাধু লোক জি, যারা জি, থাকে তারা জি। অনেক সময় লাভবান হয়। হ্যাঁ। তো এখন কথা হলো যে এটা শেষ গন্তব্য কোথায়? আপনি কি হাল ছাড়বেন নাকি হাল ছাড়বেন না? আমার আশা যে উনি নিছে, ওনার প্রয়োজন ঠিক আছে, উনি নিছে, কিন্তু উনি তো আমারটা এইভাবে তো একেবারে এমনি এমনি নিতে পারে না, যেহেতু ওটা আমি অর্থ দিয়ে ক্রয় করছি। So, আপনার কাছ থেকে আপনার So, পয়সা দিয়ে আমার নিতে কাছ হবে। থেকে আমি যেহেতু ওয়ারিশ সূত্রে আমার বাবার সম্পত্তি আমি মালিক, আমাদের এই শেষ সম্বল, তাইলে ওনার উচিত ন্যায্য মূল্যটা আমাদের দিয়ে দেওয়া। হুম। বাট ওনার হাত ন্যায্য থেকে মূল্য দিবে কি? ন্যায্য মূল্য দিলে তো আপনাকে দলিল করে দিতে হবে। অবশ্যই দিব। আমি চাই কি রিকোজিশন, যে যারটা সে খাবে, ওনারটা আমার দরকার নেই, আমারটা ওনার দরকার নেই। এখন এখানে যেটা এখন হচ্ছে- এখানে আমি যেটুকায় আছি বর্তমানে, সেটা মৌজা রেট হিসাবেও প্রায় 70-80 লাখ টাকার আপনার কত মতন দাম। আপনার কত টাকা খরচ হয়েছে এখন এই এতদিন পর্যন্ত কোর্টে দৌড়াদৌড়ি করতে? এতদিন পর্যন্ত আমার প্রায় আমার মার থেকে নিয়ে শুরু করে আমার এই পর্যন্ত প্রায় 8 থেকে 9 লাখ টাকার মতন খরচ হয়েছে। 8 থেকে 9 লাখ টাকা খরচ হয়েছে। 20 থেকে 22 বছরের যে জীবন যৌবন সবকিছু গেছে এটার পিছনে। জি, আমার এটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? মানে এটা আপনার কি মনে হয়? এটা আসলে এটা নেগেটিভই হয়েছে। এটার পিছনে মিথ্যে মরুচিকার পিছনে যেরকম দৌড়ানো উচিত না, এরকম জায়গা জমিও এরকম, তাদের কি অর্থ জানতেন যে- আছে, ক্ষমতা আছে, তাদের আপনি সাথে কি জানতেন যে এরকমই একটা রেজাল্ট আসবে? না, তবে আমি আশাবাদী ছিলাম যে ন্যায় দেওয়ার জন্য অবশ্যই কেউ না কেউ আসবে। আমি গল্পটা শেষ করার জায়গাটা এসে একটু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে আইনি সহায়তা নেয়ার জন্য গেছেন এবং এত বছর ধরে যুদ্ধ জি, করছেন আপনার জায়গা থেকে আইনি সহায়তা পাওয়ার জন্য, সেটা সর্বাবস্থায় রাইট। জি হ্যাঁ, আপনি চাইলে সারা জীবন ধরেই এটা করতে পারেন। জি কিন্তু সিচুয়েশনটাই আসলে কেমন দেখেন, আপনার এই ঘটনা খুব ব্যতিক্রম না আমাদের সমাজে। জমি কেন্দ্রিক এই যে জটিলতা সেটা আমি অনেক জমিটাকে আছে। জমি বাইসে থাকার জন্য হাজার হাজার কোটি টাকার দরকার হয় না, হয় কি একটা ভালো মনের, না, তাই না? আমি ওইটা বাদ দেন। আপনি এখন পরের কথা হচ্ছে যে আপনার জেনারেশন এটা পারলো না, জি এর পরের জেনারেশন সেটা টানতে পারবে, জি এর পরের জেনারেশনও পারবে। জি আইনি সুযোগ নেওয়ার সুযোগ আছে। জি কিন্তু আমি মনে করি এই জমি কেন্দ্রিক জটিলতায় জি সর্বোত্তম পদ্ধতি হচ্ছে হলো যেই দুই পক্ষের মধ্যে ঝামেলা হচ্ছে তারা বসে জি মীমাংসা করে ফেলা। কারণ আমি দেখেছি এরকম, আমি কোর্ট করছি না, আমি দেখেছি এরকম যে দুই পক্ষ মারামারি লাগে, আলঠালাঠালি করে শুরু করে, রাস্তা নিয়ে জটিলতা তৈরি হয়। এই প্রথম পর্যায়ে লাভবান হচ্ছে এলাকার মেম্বারগুলা, জি ঠিক আছে? তারপরে হচ্ছে হলো এই সান্ডা পান্ডা গুন্ডা যেগুলো জি, থাকে এরা, জি হ্যাঁ, এদের পকেট ভারী হয়। এবং যখনই ওরা দেখে যে এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে তখনই ওদের জন্য পৌষ মাস। জি এবং তারপরে হচ্ছে হলো এরা দুই পক্ষের কাছ থেকেই পয়সা খায়। সকালে এসে এক পক্ষে কথা বলে, বিকেলে এসে যখন অন্য পক্ষের পক্ষে কথা বলে, এবং ওরা চায় দুই পক্ষের মধ্যে ঝামেলাটা থাকুক, তাতে করে জি ওদের লাভ আছে। জি সো এতে করে আসলে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয় এবং জি ভাই, দিন আমি- শেষে এটা আসলে কারোর জন্য জি ভাই, আসলে আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ন্যায় পাওয়া দেবো, বাট আমি আদালতেও অনেক চেষ্টা করছি। যখন আমি দেখছি যে আসলে আদালত শুধুমাত্র অর্থ যাদের আছে তাদের জন্য, আমার মতন গরিবের জন্য আদালত না, আইন না, এটি হলো এক্সাম্পল আমাদের জন্য একটা সান্ত্বনা মাত্র। হ্যাঁ, কারণ আপ টু ডেট ডকুমেন্টস থাকা সত্ত্বেও যেহেতু আমি জমিটা পাচ্ছি না, হ্যাঁ, সে ব্যাংকে চাকরি করে সে এত বড় দুর্নীতি, অবৈধ কাগজ, ইনভেগেশন ছাড়া লোন, কেডিএর অবৈধ প্ল্যান, 3 তলা উঠে সে বিলাসিতা ভবন করতেছে, ট্যাক্স আমি দিচ্ছি, উনি ফ্ল্যাট ভাড়া দিয়ে খাচ্ছে এখনও।
হ্যাঁ, আমার যা আছে তাও বিক্রি করে বাড়াতে দিচ্ছে না, কাস্টমার ঢুকাইলেই ভাঙ্গা নিয়ে যাচ্ছে, তাইলে আমি কীভাবে এতে বাঁচবো? আমি তো ওখান থেকে আমার মা, আমার স্বামীর সম্পত্তি আমি কেন ছাড়বো? হ্যাঁ, আমার মার প্রশ্ন লোকে আমার স্বামীর সম্পত্তি আমি কেন ছাড়বো? হ্যাঁ, আমার সন্তানদের হক কেন আপনারা মাইরে নেবেন? হ্যাঁ, তার প্রশ্ন হলো গে এগুলো। এখন আমার তো হাফ পঙ্গু করে দিছে। আমার ওয়াইফ থাকে শ্বশুরবাড়ি কুষ্টিয়া কুমারখালী, সে একটা সুতোর মিলে চাকরি করে, আর ছোট ছেলেটারে নিয়ে থাকে। বড় ছেলেটারে এই স্যারের এইখানে দিলাম, এখানে উনি 2.5 বছর ব্যবহার করলো, তারপরে কোনো আমাকে সাপোর্ট দিল না। ছেলের 1 টাকাও সঞ্চয় নেই, আইনে নয়া বাজার এই যে দরজার দোকানে লাগাই দিছি। হ্যাঁ, এখন আমি আমার বড় ছেলেকে নিয়ে একসাথে থাকি, রান্দি বাড়ি, আমি ভ্যান গাড়ি চালাই, বড় ছেলেই করে। মা ওইখানে খুলনায় পড়ে রয়েছে, তাকে দেখার কেউ নেই। তো আমরা যা আছে আমাদের বাদবাকি ওইগুলো যদি বিক্রি করে বেরোয় যেতে পারতাম তো মনটাকে বুঝতে দিতে পারতাম। যেহেতু তারা তো আসলে খুব খারাপ মানুষ, আমাকে মনে করেন মেরে ফেলাবে, বাঁচার কোনো সুযোগ দিবে না। হ্যাঁ, তো আমি বহুত চেষ্টা করছি। হ্যাঁ, আসলে সাংবাদিকদের কাছেও গেছি বহুত, বুঝছেন, সবাই প্রতারণা করে। এই যে যেদিন পত্রিকার সাংবাদিক বলে যে এই তোমাকে ভূমি মন্ত্রণালয় আমার অমুক আছে তমুক আছে, আমরা এই কাজ করে দেব, হ্যাঁ 1 মাস সময়, তুমি 20,000 টাকা দিবা। তা তুমি গরিব মানুষ, 20,000 দিতে পারবে না, 10,000 দাও। তো 10,000 দিলাম, 10,000 নিয়ে উনি মোবাইল অফ করে রাখছে। পরে আমি একটা জিনিস ফলো রাখছিলাম ওনার, যে ওনার বাচ্চাটা কোন স্কুলে দিয়েছে, ওই শ্যাকের ট্যাগ আমিন গ্রুপের ওইখানে গিয়ে বসে থাকতেন। ওইখানে আমি কয়েকদিন যাই মনে টার্গেট। তো লাস্ট ডেট যেদিন ওনার বাচ্চাদের ভর্তি করবে সেদিন আমি যাই ওনারকে পাইছি। পাই মোটরসাইকেলের চাবি নিয়ে নিছি, ওনার আইডি কার্ড নিয়ে নিছি, আর বলতেছি মোটরসাইকেল এখন আমার। হ্যাঁ, আর পকেটে 1,000 টাকা ছিল, নিয়ে নিছি। এখন উনি বলতেছে যে ভাই এই টাকা না 1,000 না দিলে আমার 2টা বাচ্চা অচল হয়ে যাবে। তা আমি বলতেছি যে আপনার বাচ্চা, আপনি তো চিটার, আপনি একজন সাংবাদিক, দেশের গর্ব, আপনি কেন আমার সাথে, আমার মতন মানুষের সাথে প্রতারণা করলেন বলেন? আমি তো আপনারা বারবার বলছি যে আমি অসহায় দরিদ্র মানুষ, আপনি আমার ডাইকে নিয়ে আপনি আমাকে এরমভাবে ব্ল্যাকমেল করলেন। 10,000 টাকা, 10 কোটিও না, 10 লাখও না। তো আপনি তো 10,000 টাকা, আপনার তো প্রতি মাসে মোটরসাইকেলের তেল ভরতে লাগে, আপনার একটা মোটরসাইকেল দিছে 8 টিয়ার, আপনি এটা পাঠা চালাইলেও তো আপনার রিজিকের ফয়সালা হয়ে যায়। আপনি চাকরি করেন, আপনার ফ্ল্যাটে থাকেন, আর আমি থাকি কোথায়, বস্তিতে, খাই কি 50 টাকা। হ্যাঁ, আমার হাতটা ভাঙ্গা, আপনি দেখে আপনি আমার টাকাগুলো কিভাবে খেলেন? আমি লাভের পরে টাকা এনে দিছি আপনারে, আজও আমি জ্বলতেছি সেই টাকার জন্য। পরে উনি তো খুব হাত পাও ধরতেছে, পরে আমার ভিতরে একটা মায়া এসে গেছে, আমার লাইফ নষ্ট হয়ে গেছে, 2টা বাচ্চার লাইফ নষ্ট করে লাভ নেই। আজকেরা ভর্তি না করতে পারলে আর ওনার বাচ্চারা ভর্তি হবে না। আমি দিলাম 1,000 টাকা, আবার ফেরত দিলে পরে ভর্তি করলো। করার পরে আমায় বলি যে চলেন মতিঝিল চলেন আমার সাথে, মোটরসাইকেল চালান। উনি ঠেইলে ওনার বাসার ভিতরে নিয়ে গেল মোটরসাইকেল থুয়ে। এবার আমার হাত পাও ধরতেছে, করতেছে। আমি কই আমি ইচ্ছা করলে আপনার কাছ থেকে এখন 10 লাখ টাকা নিতে পারি, আর নাহলে আপনার লাইফ নষ্ট করে দিব, আমি আপনার সন্তানদের কাছে আপনার ছোট করে দিব, আপনার ওয়াইফের কাছে ছোট করে দিব। পরে ওনার বাইরে দিয়ে টাকা নেয়, আমার এই টাকা দেয় উনি। আর ওনাকে বলছি যে আপনি 100 বার ইনুস দোয়া পড়তে হবে, যেহেতু আপনার এখন বিপদ, একমাত্র আল্লাহ পাক রব্বিল আলামিন ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। হ্যাঁ, তারপরে বলছি যে আপনার বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন যে আপনি জীবনে কোনোদিন হারাম শুয়োর খাবেন না, পরিশ্রম করে খাবেন আমার মতন। আমি যে আমার এই সম্পত্তিটা খাচ্ছে, যাদের কারণে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, আমার 2টা বাচ্চা আজকে রাত, হ্যাঁ কেউ বলবে না যে 2টা আমার বাচ্চা। শুনেন, আমি একটা কথা বলি মনা, আপনাকে শেষ করি। সেটা হলো কিছু কিছু জায়গায় আমাদেরকে আমাদের সীমানা বুঝতে হয়। জি, আপনি যেমন আপনার সীমানাটা বুঝতে পারেননি হয়তোবা, চেষ্টার সীমানাটা। জি, এই যে আপনার পুরো জীবনটাই এখানে আপনি শেষ করে দিলেন শুধু মাকে ন্যায় দেওয়ার জন্য। আপনি এখনো চেষ্টা করেন, আমি আপনার জন্য দোয়া করি, চেষ্টা ছাড়েন না, হাল ছাড়েন না। কিন্তু সীমানা বুঝেন, সীমানা বোঝাটা জরুরি। কেন? কারণটা হচ্ছে যে আপনার হাতে শক্তি নাই, কিন্তু আপনি যুদ্ধ করতে যাচ্ছেন বাঘের সাথে, আমি উদাহরণ দিচ্ছি, এবং আপনি মনে করতেছেন যা থাকে কপালে যুদ্ধ করেই মরবো, লোকজন আমাকে বীর বলবে। আমি বলি এটা বোকামো, বরং ওই জায়গা থেকে পলায়ন করাটাই হলো উত্তম। পালাই গিয়ে শক্তি সঞ্চয় করে বাঘ খোঁজেন, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি পালাই গিয়ে জীবনের কোনোদিন শক্তি সঞ্চয় করতে নাই পারেন, আপনি যদি ন্যায় হন,
তাহলে সৃষ্টিকর্তার কাছে সবসময় বলেন যে আল্লাহ জি তুমি সুবিচার তো, জি সবচেয়ে বড় হাকিম তো সেই, জি। তাই না? এখন তো আপনি যা এখানে বললেন, আমি উপস্থাপনার জায়গা থেকে যদি এতটুকু বলি, যেটা একপাক্ষিক কথা আমি শুনেছি, আপনি এখানে আপনার মতো করে বলছেন। জি আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদেরকে নিয়ে বলছেন তাদের কারো পরিচয় আমরা এখানে রিভিল করিনি, কিন্তু তাদেরও নিশ্চয়ই অনেকখানি বলার আছে, তারাও তাদের জায়গা থেকে সঠিক। জি বাট আসলে কে সঠিক সেটা জানেন উপরওয়ালা, জি জি যদি আপনি সৃষ্টিকর্তা মানেন। জি অবশ্যই। তো আমার মনে হয় তার হাতেই ছেড়ে দেওয়াটা বেটার। জি চেষ্টা করতে থাকেন, জি কিন্তু এমনভাবে চেষ্টা করেন না যাতে করে নিজের জীবনটাই শেষ হয়ে যায়। নিজের জীবনটা না গেলেও না আপনি বলতে পারবেন যে ঠিক আছে আমি মার জন্য চেষ্টা করছি, মার ছেলে, কিন্তু এই জীবনের সাথে যারা জড়িত আপনার সন্তান, তাদেরকে বঞ্চিত করার তো কোনো সুযোগ নাই, তাই না? তো এই যে পায়ে কোপ খাওয়া, হাতের বাড়ি খাওয়া, সাংবাদিকদের ধরে ঘুষ দেয়া, তারপরে কোর্টে গিয়ে এই যে বারবার অপদস্থ হওয়া, এগুলো একটু আমার মনে হয় চিন্তা ভাবনা করে স্টেপ ফেলাটা উচিত, কারণ এখনো সময় আছে। জি ভাই, আমি এটা হেল্ড আপ করে রাখছি এই কারণেই যে জলে বাস করে কুমিরের সাথে যেমন লড়াই করা যায় না, তেমন পয়সালা লোকের সাথে আমার মতন গরিব মানুষ পারবে না। বাট আমার যেগুলো বর্তমানে আছে লিগাল ওয়ে, আপ টু ডেট, আমি দখল আছি, আমার আপ টু ডেট ডকুমেন্টস আছে, সেগুলো তো আমি বিক্রি করে আমার মাকে নিয়ে বেরোয় আসতে পারি যে ভাই তোমরা যেটুক নেওয়ার তা তো নিশ্চয়ই, আমরা চাই না, আমাদের বাঁচতে দাও। সেই শুরু ঠিক আছে, থেকেই বলে ওকে। আসতেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শুধু গল্পটা এই কারণ আমি সাধারণত জমি কেন্দ্রিক জটিলতা গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করি না, কিন্তু এগুলো প্রচুর আমার কাছে মেইল আসে, প্রচুর। জমি আর ঋণ বিষয়েও আমি কিছু গল্প তুলে নিয়ে আসতে চাই আপনাদের কাছে। তবে জমি বিষয়ে আমি মনে হয় এই প্রথম কোনো এপিসোড করলাম আমার এন্টায়ার ক্যারিয়ারে 10-12 বছরে। যদিও এটা আসলে খুব একটা সেই অর্থে জটিল বা কমপ্লেক্স বা সাসপেন্সপূর্ণ এপিসোড না, তবে এটা ঠিক যে এই জমি কেন্দ্রিক জটিলতায় বছরের পর বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে মামলা চলেছে, কিন্তু কোনো সমাধান আসেনি। এবং এই যে সমাধান আসেনি, সেই সমাধান আসলেও এক পক্ষ মানেনি কিংবা অপর পক্ষ সন্তুষ্ট হয়নি বলে সেই মামলা নতুন করে আরও দীর্ঘায়িত করার যে ব্যাপারগুলো, সেগুলো আসলে জেনারেশন পর জেনারেশন এক ধরনের অভিশাপ হিসেবে অনেকেই ক্যারি করে, এবং এটা আসলে বেটার কোনো রেজাল্ট আসে না। তো ঠান্ডা মাথায় দুই পক্ষ যদি বুঝতে পারে যে ভাই তুমি খারাপ থাকা মানে তো আমিও খারাপ থাকা, আর আমি খারাপ থাকা মানে তুমিও খারাপ থাকা, তো আসলে আমরা সমাধান করি। এক পক্ষ যদি অপর পক্ষের অন্তরের ব্যথাটা বুঝতে পারে, অপর পক্ষ যদি অপর পক্ষের অন্তরের ব্যথাটা বুঝতে পারে, এবং এটা যদি একটা মিউচুয়াল সমাধান করে, তাহলে আমার মনে হয় সাময়িক একটু পেইন হলেও এটা সারা জীবনের জন্য প্রশান্তি। আমার মনে হয় এই জায়গাগুলোতে যাওয়া উচিত, এবং এই এপিসোডটা আমাদের কিছুটা হলেও সেই ফ্লেভারটা দেবে। কারণ যে লোকটি, ওর কথা যদি সত্য হয়, যে লোকটি এখন ওই ভূমিটা দখল করে আছে, সে তার শক্তি খাটিয়ে হয়তো বা দখল করে থাকলো, কিন্তু তার পরের জেনারেশন এসেও কিন্তু সাফার করবে, কারণ ওর সন্তানরাও কিন্তু ছাড়বে না, ওর সন্তানরাও এই কাগজপত্র নিয়ে কোর্টে দৌড়াদৌড়ি করবে। তো তখন যদি যে লোক দখল করে আছে সে যদি দুর্বল হয়, আর এর সন্তান যদি পাওয়ারফুল হয়,